আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত নেতা জনাব এটিএম আজহার, উনি এখন এই মুহূর্তে জামাতের যে সকল নেতা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে শীর্ষ নেতা, বয়স্ক নেতা, সম্মানিত ব্যক্তি। তিনি শেখ হাসিনার জমানাতে যে বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই বিচারের রায় দণ্ডিত আসামি ছিলেন, সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত আসামি ছিলেন। এবং শেখ হাসিনা যদি আর কিছুদিন থাকতেন তাহলে তাকেও জামাতের অন্যান্য নেতাদের মতো ফাঁসিতে চলতে হতো, কোনো সন্দেহ ছিল না। কিন্তু এখানে প্রকৃতি তাকে নিয়ে নিদারুণ একটা খেলা খেলেছেন। তিনি আবার সেই শেখ হাসিনার পতনের পর তিনি যাকে বলা হয় মহামান্য সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন, সেই অ্যাপিলেট ডিভিশনের যে রিভিউ করেছিল জামাতের নেতারা, সেই রিভিউ পিটিশনে তিনি একেবারে খালাস লাভ করেছেন। তিনি খালাস লাভ করার পর তিনটি ঘটনা ঘটিয়েছেন। এক নম্বর হলো অতি দ্রুত গতকাল রায় হয়েছে, সে রায়ের সংক্ষিপ্ত রায়, সেই রায়ের কপি একেবারে যাকে বলা হয় বিদ্যুতের গতিতে কারা কর্তৃপক্ষের কাছে চলে গেছে এবং তার চেয়ে বিদ্যুতের গতিতে তিনি সেখান থেকে মুক্তি পেয়েছেন। এবং তিনি সম্ভবত হাসপাতালে ছিলেন এবং সেখানে তাকে মিষ্টিমুখ করানো হয়েছে। তারপরে তাকে সেখান থেকে একেবারে দামি গাড়িতে করে, ছাদ খোলা সেই টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোতে করে, যে গাড়িতে সাধারণত জামাতের আমিরও চড়েন না, জামাতের লোকজন সাধারণত এত দামি গাড়িতে চড়েন না, কিন্তু সবচেয়ে দামি গাড়িতে যারা আওয়ামী লীগ বিএনপির নেতারা চলেন, ওইরকম একটা গাড়িতে করে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সেই জেল ফটক থেকে, যেটা বেসিক্যালি হয়তো কোনো হাসপাতাল ছিল এটা, তো সেখান থেকে তাকে শাহবাগে আনা হয়েছে। তিনি ছিলেন বেশ, আলহামদুলিল্লাহ, তিনি ছিলেন বেশ উৎফুল্ল, উজ্জীবিত এবং তারুণ্যে ভরপুর। তার দাড়িতে সফেদ মেহেন্দি বা মেহেদি লাগানো ছিল। তারপর মেধহীন শরীর, মুখে হাসি, হাত টেনে নাড়াচ্ছিলেন একেবারে নতুন বিজয়ের একটা আনন্দ নিয়ে, গাড়ির ছাদ খোলা গাড়ির মধ্যে মাথা বের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের একটি বক্তব্য অতি সম্প্রতি রীতিমতো ভাইরাল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে শীর্ষ কয়েকজন আওয়ামী লীগ নেতা, বিশেষ করে শেখ পরিবার এবং কয়েকটি তাদের যে সহযোগী ব্যবসায়িক গ্রুপ রয়েছে, তাদের সহায় সম্পত্তি জব্দ করা হয়েছে, যার পরিমাণ 2.25 লক্ষ কোটি টাকা। আবার বলছি যে এই যে 2.25 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ নেতাদের সহায় সম্পত্তি, খুবই ক্ষুদ্র একটা অংশ, এটিকে সরকার জব্দ করেছে এবং এটিকে রিসিভার নিয়োগ করা হবে এবং এটিকে রাষ্ট্রীয় কোষাগারে যদি জমা করা হয়, তাহলে দেখা গেল যে একটা বাজেটের, আমাদের যে জাতীয় বাজেট, সেই বাজেটের একটা বিরাট অংশ এখান থেকে চলে আসবে। এক, এবং এই কাজটি খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে করা হয়েছে যে এর ফলে তারা, এই যারা এই কাজ করেছেন, তাদের ভীষণ রকম একটা আশার সঞ্চার হয়েছে, ভীষণ রকম একটা উদ্দীপনা তাদের মধ্যে দেখা দিয়েছে। তারা চিন্তা করলেন যে ঢাকা শহরের কিছু শীর্ষ ব্যবসায়ী, তারপর শেখ পরিবারের কয়েকজন লোকজন, তাদের সহায় সম্পত্তি জব্দ করে যদি 2 লক্ষ কোটি টাকা, মানে 2 লক্ষ কোটি টাকা মানে 2 লক্ষ কোটি টাকা অন অ্যাভারেজে হয়, তাহলে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তারপর ইউনিয়ন পর্যায়ে যদি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, তারপরে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কন্ট্রাক্টর রয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রয়েছেন, যারা ইতিমধ্যে অনেক মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন, তো তাদের সহায় সম্পত্তি যদি এভাবে জব্দ করা হয়, এই ওসিলাতে যে তারা পলাতক, তাদেরকে ধরার জন্য এটা করা খুব জরুরি।
তাহলে সরকারের জন্য আসলে আরো অতিরিক্ত 10 লক্ষ বা 12 লক্ষ কোটি টাকার সহায় সম্পত্তি জব্দ করা এটা কোনো বিষয় না, এবং সেই কাজটি করার জন্য তারা চমৎকারভাবে এগোচ্ছেন। অন্য একটি পত্রিকাতে আমরা যে রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টটা হলো যে এই ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ধনাঢ্য ব্যক্তিদেরকে টার্গেট করার জন্য যে তালিকা প্রণয়ন, সেই কাজটি ইতিমধ্যে করা হয়ে গেছে, এবং পুলিশের যে অপরাধ শাখা সিআইডির মাধ্যমে এই কাজটি করা হয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ জামানাতে যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তার একটা বিরাট অংশ প্রান্তিক পর্যায়ে চলে গেছে। যেমন ধরুন একটা ইউনিয়ন, আমি আমার এলাকাতে বলতে পারি, একটা ইউনিয়নের চেয়ারম্যান, সে প্রায় 7-8 কোটি টাকা খরচ করে গ্রামে একটা বাড়ি করেছে, অনেকগুলো তার গাড়ি আছে, তারপরে শেষে নগদ অর্থ আছে, অথচ আজ থেকে 8-10 বছর আগে তার কিছুই ছিল না। ঢাকা শহরে একটা মেসে ছিলেন, যিনি আসলেন মীর কাসিমের পরে আবার মীর জাফর, এই দীর্ঘ অর্থাৎ 57 থেকে 67 পর্যন্ত 12 বছর। এই 12 বছরের মধ্যে বাংলার যত ধনিক শ্রেণী ছিল, সামন্ত যারা ছিল, তাদের সবাইকে ফকির বানিয়ে দেওয়া হয়েছিল। ছোট ছোট রাজা, সেই মহারাজা কৃষ্ণচন্দ্রকে ফাঁসিতে লটকানো হলো, নন্দকুমারকে ফাঁসিতে লটকানো হলো, গোপাল ভাঁড় কোথায় যে হারিয়ে গেল তার কোনো ঠাঁই ঠিকানা নেই। অর্থাৎ এই 12 বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো বাংলাদেশের যে অর্থনীতিতে যারা চালিকা শক্তি হিসেবে কাজ করতো, বড় বড় ব্যবসায়ী, আমলা, জমিদার, তারপর শেষে সুবেদার, এই পুরো সিস্টেমটাকে তারা ভেঙে দিয়ে শুধু থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা লোকজন, তারা, তাদের পোষ্য দালাল এবং শ্রমিক, কৃষক, মোটে মজুর। ফলে এই শ্রেণীদেরকে দিয়ে জুলুম অত্যাচার করে তারপরে 200 বছর এই ইংরেজরা ভারতবর্ষ শাসন করে গেছে। তো এই যে ইস্ট ইন্ডিয়া থেরাপি, এই থেরাপিটা মোরাললেস এই আধুনিক বিশ্বের সব জায়গাতেই কিন্তু প্রতিপক্ষকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে, এবং এটা আমেরিকাও করে, তারপরে শেষে ইউরোপ করে, ভারত করে, এমনকি আমাদের দেশে যে সরকার আওয়ামী লীগ ঠিক সেম কাজটি করেছে। তারা বিএনপি এবং জামাতের যত রকম প্রতিষ্ঠান আছে, ইসলামিক ব্যাংকগুলো দখল করে নেওয়ার কি রিজন ছিল বলেন তো? জামাতকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। জামাতের যত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সব তছনছ করে দিয়েছে। বিএনপির আব্দুল আল মিন্টু, মোর্শেদ খান থেকে শুরু করে বড় বড় যারা ব্যবসায়ী ছিলেন, নেকে খান গ্রুপ, গিয়ে দেখেন পুরো বিএনপির যারা ফাইন্যান্সে ছিলেন সবাইকে রীতিমতো দেউলিয়া করে দেওয়া হয়েছে। ফলে বিএনপির কিন্তু মেরুদণ্ড ভেঙে গেছে। এই যে এখন বিএনপি লোকদের যে চাঁদাবাজি কেন হচ্ছে? অভাব থেকে। এরা একসময় ধনী ছিল, এরপর গরিব হয়ে গেছে, 15-16 বছর যাবত গরিব হতে হতে এখন তাদের আবার টাকা উপার্জন করার স্বাদ হয়েছে। তো এই জন্য খুব তাড়াহুড়া করতে গিয়ে দীর্ঘদিনের ক্ষুধার্ত মানুষের সামনে যখন খাবার দেওয়া হয়, তখন তার মাথা ঠিক থাকে না, সে দেখা গেল মুরগির রানের কামড় দিতে গিয়ে হাড্ডি সহ খেয়ে ফেলে, গলা আটকে যায়। তো এখন এই চাঁদাবাজিতে বিএনপির গলা আটকে যাচ্ছে। তো আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে যে কাজ করেছে, এমনকি জাতীয় পার্টির বিরুদ্ধে যে কাজ করে, জাতীয় পার্টির অনেক বড় বড় ব্যবসায়ী ছিল, সবাইকে তছনছ করে দেওয়া হয়েছে। একসময় র্যাঙ্কস গ্রুপ খুব বড় প্রতিষ্ঠান ছিল আব্দুর রব সাহেবের, এদেরকে শেষ করে দেওয়া হয়েছে। একসময় সালমান এফ রহমান জাতীয় পার্টির লোক ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে। এইরকম তো ঠিক সেম কাজটা এখন, যেহেতু ইকোনমিটা আওয়ামী লীগের হাতে টিল নাও এখন পর্যন্ত, সেই ইকোনমির যে ভিত্তিটা, বেসিসটা, সেটাকে ধ্বংস করার জন্য যদি সরকার এই যে সম্পত্তি জব্দের মতো কর্মকাণ্ড শুরু করে, তাহলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা কান্নার রোল পড়ে যাবে। এক, তারা যদি এই কাজটি সফলভাবে করতে পারে এবং প্রথমে ভয় দেখিয়ে জব্দ করে তারপরে তাদেরকে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত করতে পারে, অর্থনীতির তুলনামূলকভাবে কম ক্ষতি হবে, কিন্তু তাদের রাজনীতিটা দাঁড়িয়ে যাবে। আর থার্ড হলো, আওয়ামী লীগের রাজনীতি এতটা দুর্বল হয়ে যাবে, তখন বিএনপি দুর্বল না আওয়ামী লীগ দুর্বল, এটি নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়ে যাবে। আর নতুন একটা বিরাজনীতিকরণ এবং কিংস পার্টির মধ্যে যে একটা সমন্বয়, সেই সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, হয়তো ভালো, হয়তো মন্দ। মহান আল্লাহ ভালো জানেন। আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।